আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে আহমেদ বারানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তন্নি আক্তার। আজকের ক্লাসটা মূলত যারা এবার এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য। তবে হ্যাঁ, যারা নবম শ্রেণী, যারা দশম শ্রেণী এবং যারা একাদশ শ্রেণীতে আসলো তাদের জন্য কিন্তু এই ক্লাসটা ইম্পর্টেন্ট, কারণ তাদের প্রত্যেকেরই পাঠ্য বইয়ে এই ক্লাসটা রয়েছে এবং তোমরা যদি ক্লাসটা ফলো করো তাহলে অবশ্যই উপকৃত হবে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ভূগোল বইয়ের ৪র্থ অধ্যায়, পৃথিবীর অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠন। এই পাঠের একটা ছোট্ট অংশ নিয়ে আলোচনা করবো আমরা, আর সেই অংশটা হচ্ছে নদী। তবে হ্যাঁ, আমরা নদীতে যাওয়ার আগে প্রথমে আমরা একটু পাঠের যে শিরোনামটা রয়েছে, অর্থাৎ আমাদের যে মূল অধ্যায়ের নাম রয়েছে যে পৃথিবীর অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠন, সেটা নিয়ে একটু আলোচনা করব। আমাদের অনেকেরই ধারণা, আমরা অনেকেই ভাবি যে আসলে এই যে গোল পৃথিবী, এই পৃথিবীর কোথায় আমরা বসবাস করছি? এই পৃথিবীর বাইরে বাস করছি নাকি ভেতরে বাস করছি? আমরা অনেকেই বলি যে হ্যাঁ, আমরা তো পৃথিবীর ভেতরে বাস করছি, তাহলে বাইরের অংশটা কোনটা হবে? হয় আকাশ থেকে মহাকাশ, এটাই হয়তো বাইরের অংশ হবে। কিন্তু আসলে কি তাই? ভূগোল কি সেটা বলে? দেখি একটু। দেখো, এই যে একটা গোলাকার পৃথিবী রয়েছে, এটা হচ্ছে আমরা সৌরজগতের গ্রহগুলোকে যেভাবে দেখি ঠিক সেভাবে গোলাকার একটা পৃথিবী দেখানো হয়েছে। দেখো, এখানে পৃথিবীর মানচিত্রটা অঙ্কন রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে পৃথিবীর বাইরের অংশ। তো আমরা কোথায় বাস করছি? আমরা পৃথিবীর বাইরের অংশে বাস করছি, অর্থাৎ এই যে বাইরের অংশটা, উপরের যে অংশ রয়েছে সেখানে আমরা বসবাস করছি। তাহলে ভেতরের অংশটা কি? ভেতরে কি রয়েছে দেখো, এভাবে যদি আমি এই গোল বৃত্তটাকে যদি একটা অংশ কেটে ফেলি, তাহলে দেখো ভেতরের অংশটা দেখা যাচ্ছে। অর্থাৎ তুমি যদি একটা গোল বল নাও এবং বলটাকে যদি কেটে ফেলো, তাহলে ভেতরে কি পাবে? পুরাটাই ফাঁকা পাবে, ওটাই হচ্ছে ভেতরের অংশ। এবং উপরের যে আবরণটা রয়েছে সেটাই হচ্ছে বাইরের অংশ। তো আজকের আমাদের ভেতরের অংশ নিয়ে আলোচনা করব না, আমরা আজকে বাইরের অংশের ক্ষুদ্র একটা অংশ নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে নদী। আমাদের যে এই যে বাহ্যিক পৃথিবী বা পৃথিবীর বাহ্যিক যে গঠন, এটা আসলে কেমন? তোমরা নিজেরাই আশেপাশে তাকাও, কোথাও কি রয়েছে? সাগর রয়েছে, নদী রয়েছে, পাহাড় রয়েছে, পর্বত রয়েছে, মালভূমি রয়েছে, আবার কোথাও বিস্তীর্ণ সমভূমি রয়েছে। এই যে সমভূমি, নদী, পাহাড়, এই পুরাটাই হচ্ছে পৃথিবীর বাহ্যিক গঠন। সেখানে একটা ছোট্ট অংশ হচ্ছে আজকে আমাদের পাঠ, নদী। দেখো, এখানে নদীর একটা চিত্র দেওয়া আছে। আমরা সবাই নদীর সঙ্গে কম বেশি জড়িত, পরিচিত। আমাদের যে এই ছোট্ট বাংলাদেশ, এই বাংলাদেশের উপর দিয়ে কিন্তু প্রায় 700 নদ নদী প্রবাহিত হয়েছে। কোনোটা ছোট, আবার কোনোটা বড়। তো আমরা অনেকেই গ্রামে বসবাস করি, হয়তো বা যারা শহরে আছে তারা নদীর সঙ্গে পরিচিত, নদীকে দেখেছি, নদীতে হয়তো অনেকেই গোসল করেছি, নদীর কাছে গেলে আমাদের ভালো লাগে। কিন্তু একটা জিনিস কি আমরা জানি, এই নদীটা আসলে কোথা থেকে এসেছে, এর উৎপত্তিটা কিভাবে হয়েছে, এবং এর বয়ে চলা, এই যে বয়ে চলছে তার বয়ে চলাটাই আসলে কেমন, এই জিনিসগুলো কিন্তু আমরা জানি না। আজকে আমি তোমাদেরকে সেই বিষয়টাই আসলে জানাবো যে নদীটা কি, নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে, এর কি কি অংশ রয়েছে এবং এর পর্যায়গুলো কি। এখানে সবচেয়ে একটা মজার বিষয় আছে, সেটা হলো এই যে নদীর জীবনটা, নদী উৎস থেকে শুরু করে, অর্থাৎ যেখানে সে উৎপত্তি লাভ করেছে সেখান থেকে শুরু করে সে প্রবাহিত হয়ে যেখানে পতিত হয়েছে, অর্থাৎ সাগর বা কোনো বড় জলাশয়ে পতিত হয়েছে, তার সমগ্র জীবনটা আমাদের মানুষের জীবনের সঙ্গে অনেকটাই মিল রয়েছে। দেখি চলো কেমন। প্রথমে আমরা নদীর সংজ্ঞাটা করছি। উঁচু পর্বত, মালভূমি বা উঁচু কোনো স্থান থেকে বৃষ্টি, প্রশোভন, হিমবাহ বা বরফ গলা পানির ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতধারার মিলিত প্রবাহ যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নির্দিষ্ট খাতে প্রবাহিত হয়ে সমভূমি বা নিম্নভূমির উপর দিয়ে কোনো বিশাল জলাশয় বা সমুদ্রের সঙ্গে মিলিত হয়, তখন তাকে আমরা নদী বলছি। এখানে কতগুলো কথা আছে, দেখো কি বলছে। উঁচু পর্বত, উঁচু কোনো স্থান হতে হবে, সেটা মালভূমি হতে পারে বা উঁচু পর্বতও হতে পারে। সেখান থেকে কী হচ্ছে? বৃষ্টির পানি হতে পারে, বরফ গলা পানি হতে পারে, হিমবাহের পানি হতে পারে। এই যে পানিগুলো ক্ষুদ্র ক্ষুদ্রভাবে স্রোতধারার মাধ্যমে মিলিত হয়ে কী হবে, সমতল ভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে যখন নির্দিষ্ট কোনো বড় জলাশয় বা সাগরে পতিত হবে, তখন আমরা কি বলবো? সেটাকে নদী বলবো। এই নদী যেখানে উৎপত্তি লাভ করেছে সেখানে আমরা উৎস বলছি। এই যে আমরা নদীর সংজ্ঞাটা জানলাম, এই নদী কিন্তু তার
কতগুলো অংশ রয়েছে, মানে সে কতগুলো পার্টে বিভক্ত। এই বিভক্ত অংশগুলোর মধ্যে কী কী রয়েছে? উপনদী রয়েছে, শাখা নদী রয়েছে, দোয়াব অঞ্চল রয়েছে, নদী সঙ্গম রয়েছে, নদী অববাহিকা রয়েছে, উৎস অংশ রয়েছে এবং নদীর মোহনা রয়েছে। এগুলো সম্পর্কে একটু জানি। দেখো, এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে ছোট ছোট পাহাড় রয়েছে। আমরা মূল ফোকাসটা থাকবে আমাদের নদীতে, এই জন্য পাহাড়গুলোকে ছোট করে দেখানো হয়েছে। তো এই যে ছোট ছোট পাহাড় রয়েছে, প্রত্যেকটা পাহাড় থেকে দেখো ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতধারাগুলো এসেছে, অর্থাৎ এই পাহাড় থেকে নদীগুলো উৎপত্তি লাভ করেছে। আর এই জন্য এই অংশটাকে আমরা বলছি নদীর উৎস অংশ, অর্থাৎ যেখান থেকে উৎপত্তি লাভ করেছে। এই উৎস অংশগুলো একত্রে এসে এই জায়গাতে মিলিত হয়েছে। এই জায়গাকে আমরা বলছি নদী সঙ্গম, অর্থাৎ নদী সঙ্গম আমরা কাকে বলবো? যে জায়গায় এক বা একাধিক নদী মিলিত হবে, অর্থাৎ এক বা একাধিক নদীর মিলিত যে স্থানটা, সেই স্থানটাকে আমরা নদী সঙ্গম বলবো। তারপরে কি হচ্ছে? দেখো, নদীটা প্রবাহিত হয়ে আসছে, এইটাকে আমরা বলবো মূল নদী, অর্থাৎ মূল যে ধারাটা নদী সেটাকে আমরা বলছি মূল নদী। এবারে আসছে আমরা শাখা নদী। শাখা নদীটা আসলে কি? মূল নদী থেকে নদীর যে অংশটা বাইরের থেকে বের হয়ে যাবে সেটাকে আমরা বলছি শাখা নদী। অর্থাৎ শাখা শব্দটা আমরা বুঝি যে গাছপালার অনেক ডাল বের হয়, যেগুলোকে আমরা শাখা প্রশাখা বলে থাকি। সেভাবে যে মূল নদী থেকে দেখো এখানে একটা ছোট নদী বের হয়ে গিয়েছে। মূল নদী থেকে যে অংশটা বের হয়ে যাবে বা যে নদীটা বের হয়ে যাবে সেটাকে আমরা কি বলবো? শাখা নদী বলবো। এরপরে আসছে আরেকটা এর অংশ, সেটা হচ্ছে উপনদী। উপনদীটা কি? শাখা নদীতে আমরা কি বলেছি? মূল নদী থেকে বের হয়ে যাবে, কিন্তু উপনদীতে যেটা হবে সেটা হবে অন্য কোনো জায়গায় উৎপত্তি লাভ করে মূল নদীর সঙ্গে এসে মিলিত হবে। যেমন ধরো এখানে এটা হচ্ছে মূল নদী, কিন্তু ছোট ছোট পাহাড় থেকে অনেকগুলো নদী বের হয়ে এসে মূল নদীতে মিলিত হয়েছে। তার মানে এই যে ছোট ছোট নদীগুলো এসেছে এগুলো হচ্ছে কি? উপনদী। একটা ছোট এক্সাম্পল দেই তোমাদেরকে, কিন্তু আগেই বলেছি যে এই যে নদীর জীবনকাল এটা মানুষের সাথে অনেকটাই মিলে যাবে। তো দেখো, ধরো তোমার বাসায় তোমার এক বোন আছে এবং ভাই আছে। তো তুমি তোমার বোনকে বিয়ে দিয়ে দেওয়া হলো। তোমার বোন বিয়ে দেওয়ার পর কী হলো? সে কিন্তু অন্য পরিবারে চলে গেল। তার জন্ম কিন্তু তোমার ফ্যামিলিতে, তার বেড়ে ওঠা কিন্তু তোমার ফ্যামিলিতে, কিন্তু সে কী করলো? অন্য পরিবারে চলে গিয়ে সেখানকার মানুষের সাথে, সেই পরিবারের সাথে মিশে গেল। তাহলে এটাকে আমরা কিসের সঙ্গে কল্পনা করতে পারি? এটাকে কিন্তু আমরা মূল নদী থেকে বের হয়ে গিয়েছে, অর্থাৎ এটা হচ্ছে শাখা নদীর মতো, তাই না? আর যখন তুমি ধরো তোমার ভাইকে বিয়ে করাবে, তোমার ভাই বিয়ে করে অন্য একটা মেয়েকে তোমার পরিবারে নিয়ে আসবে। দেখো, এখানে সেই মেয়েটার জন্ম বেড়ে ওঠা কিন্তু অন্য একটা পরিবারে, কিন্তু সে এসে তোমার পরিবারকে নিজের করে নিয়েছে এবং তোমার পরিবারের সঙ্গে মিশে গিয়েছে। তাহলে এটা কিসের মতো কাজ করলো? উপনদীর মতো কাজ করলো, অর্থাৎ অন্য জায়গায় উৎপত্তি, কিন্তু মিশলো সে অন্য জায়গায় এসে। আশা করছি উপনদী এবং শাখা নদীর বিষয় দুটা তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে দোয়াব অঞ্চল। দোয়াব অঞ্চলটা কি? দেখো, চিত্র দেখতে পাচ্ছি। দুটা নদী যদি প্রবাহিত হয়, মাঝখানে যে ভূভাগটা অর্থাৎ সমতল ভূমিটা থাকে, বা ভূমিও শুধু বলতে পারি, ভূমিটা থাকে, সেই ভূমিকে আমরা কি বলছি? দোয়াব বা দোয়াব অঞ্চল বলছি। অর্থাৎ কি বললাম? দুটা নদীর মধ্যবর্তী যে স্থলভাগ থাকে, দেখো এপাশে একটা নদী প্রবাহিত হয়েছে, এপাশে একটা নদী প্রবাহিত হয়েছে, মাঝখানের যে জায়গাটা, এই জায়গা কিন্তু ভূমি হিসেবে রয়ে গিয়েছে। আর এই ভূমিটাকে আমরা কি বলছি? দোয়াব অঞ্চল বলছি। এরপর আসছে নদী মোহনা। এখানে তো উপরে যেখান থেকে উৎপত্তি লাভ করেছে সেখানে কিন্তু আমরা কি বলেছি? উৎস বলেছি। কিন্তু নদীটা দেখো প্রবাহিত হয়ে এসে শেষে আবার সাগরের সঙ্গে মিলিত হয়েছে, বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে সাগরের সঙ্গে মিলিত হয়েছে। যে স্থানে নদী এবং সাগর মিলিত হয় সেই স্থানকে আমরা বলছি নদীর মোহনা। এরপরে আরেকটা অংশ রয়েছে, সেটা হচ্ছে নদী অববাহিকা। আমরা পড়েছি নদীর উৎস থেকে নদীর মোহনা পর্যন্ত প্রত্যেকটা পার্টে নদীর যতগুলো অংশ রয়েছে, এই টোটাল অংশ নিয়ে যে জালিকাটা তৈরি হয়েছে, এই টোটাল জালিকাকে আমরা বলছি নদী অববাহিকা। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা নদীর যে বিভিন্ন অংশ রয়েছে এই অংশগুলো বুঝতে পেরেছ। এখন আমরা
আসবো নদীর পর্যায় বা গতি। নদীর পর্যায় বা গতি বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে নদী দেখো যখন প্রবাহিত হয় কখনো সে খুব দ্রুত প্রবাহিত হচ্ছে, কখনো নদীতে স্রোত খুব বেশি থাকছে, আবার কখনো দেখা যাচ্ছে যে নদী খুব ধীরে প্রবাহিত হচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে যে না ধীর না খুব উচ্ছল, একদম একটা স্বাভাবিক পর্যায়ে যাচ্ছে। তো এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে প্রবাহিত হচ্ছে, এটাকে আমরা বিভিন্ন গতি বলছি নদী। আর বিশেষজ্ঞরা 3 ভাগে ভাগ করে এটাকে আলোচনা করেছেন। প্রথমটা হচ্ছে ঊর্ধ্বগতি বা প্রাথমিক পর্যায়, প্রথম যে গতিটা রয়েছে, এরপর রয়েছে মধ্যগতি বা মাঝারি পর্যায়, এবং সব শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে নিম্নগতি বা শেষ পর্যায়। দেখো এখানে একটা চিত্র আছে ঊর্ধ্বগতি বা প্রাথমিক পর্যায়। শব্দটা শুনে আমরা বুঝতে পারছি, অর্থাৎ ঊর্ধ্বগতি উপর থেকে, বা নদী যখন উৎপত্তি লাভ করে তখন নদীর যে গতিটা থাকে সেটাকে আমরা বলছি ঊর্ধ্বগতি বা প্রাথমিক পর্যায়। তো এই পর্যায়টা আসলে কেমন থাকে সেটাই আমরা এখানে জানবো, যে নদীর প্রাথমিক পর্যায়ে তার অবস্থাটা কেমন থাকে যখন সে পাহাড় থেকে কি উৎপত্তি লাভ করে পতিত হয়। যখন পাহাড় থেকে উৎপত্তি লাভ করবে তখন কিন্তু কি হচ্ছে, সে উপর থেকে পড়ছে, অর্থাৎ পানিটা উপর থেকে পড়ছে। উপর থেকে যখনই পড়বে তখন তার গতিবেগটা খুব বেশি থাকে, আর বেগ বেশি থাকার কারণে কি হচ্ছে, উপরে যে পাহাড়ের উপরে যে নুড়ি পাথর যে জিনিসগুলো ছিল সেগুলো সে বহন করে নিয়ে আসে। আর এই বহন কাজটা কী ধরনের হয়ে থাকে, এটা কিন্তু চারপাশে ছড়াতে পারে না। তুমি দেখো দুপাশে কিন্তু পাহাড় রয়েছে, আর এই পাহাড় থাকার কারণে কি হচ্ছে না, নদীর যে পানিটা দুই পাশে ছড়াতে পারছে না, এটা শুধু একটা নির্দিষ্ট খাদ দিয়ে বা নির্দিষ্ট গর্ত দিয়ে, অর্থাৎ পাহাড়ের ঢাল দিয়ে বয়ে নিচের দিকে প্রবাহিত হচ্ছে। এখানে তোমাদের ছোট্ট একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এই কোশ্চেনটা অনেক সময় এসে থাকে, নদীর ঊর্ধ্বগতি বা প্রাথমিক পর্যায়ে পার্শ্বক্ষয়ের চেয়ে নিম্নক্ষয় বেশি হয় কেন? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এবং আমি দেখেছি প্রতি বছর না হলেও ঘুরিয়ে ফিরিয়ে এই কোশ্চেনগুলো এসে থাকে। তাহলে এখানে কিন্তু অ্যান্সারটা আমরা এই পার্টেই পেয়ে যাব। প্রশ্নটা আমি আরেকবার বলছি, নদীর প্রাথমিক পর্যায়ে বা ঊর্ধ্বগতিতে পার্শ্বক্ষয়ের চেয়ে নিম্নক্ষয় বেশি হয় কেন? তো কেন হয় অ্যান্সারটা দেখো, কারণ কি বললাম, যে যখন সে ঊর্ধ্বগতি থেকে অর্থাৎ পাহাড় থেকে পতিত হয় তখন তার সঙ্গে পানির বেগটা অনেক বেশি থাকে, সে যে নুড়ি পাথর কাকড় এগুলো নিজের সঙ্গে বহন করে নিয়ে আসে। তো বহন করে কিভাবে, স্রোত বেশি থাকার কারণে এগুলো কিন্তু, এবং দুই পাশে কি পাহাড় থাকার কারণে এগুলো চারিদিকে ছড়াতে পারে না, নিচের দিকে গড়াতে গড়াতে পড়ে, আর এভাবে পড়ার কারণে নিচের যে নরম শিলাগুলো রয়েছে সেগুলো কি গর্ত হয়ে যায়, অর্থাৎ সরে যায়, নদীর গভীরতাটা বেশি হয়ে থাকে। আর এ কারণেই ঊর্ধ্বগতিতে নদীর পার্শ্বক্ষয়ের চেয়ে নিম্নক্ষয়টা বেশি হয়ে থাকে। দেখো এখানে আমরা আরেকটা চিত্র দেখেছি নদীর, যে নদী আসলে কিভাবে প্রবাহিত হচ্ছে। দেখো একদম সরুভাবে, অর্থাৎ ঊর্ধ্বগতিতে একেবারে সরুভাবে প্রবাহিত হচ্ছে। এটাও আমরা পাহাড় থেকে নদীর প্রবাহের একটা চিত্র দেখছি, যে যখন সে পাহাড় থেকে আসছে তখন সে সরুভাবে প্রবাহিত হচ্ছে, প্রশস্ত খুব বেশি নয়। এরপরে আসছে নদীর মধ্যগতি বা মাঝারি যে পর্যায়টা রয়েছে, অর্থাৎ পাহাড় থেকে সে যখন পতিত হওয়ার পর যখন সে আস্তে আস্তে সমভূমির কাছে, অর্থাৎ পাহাড়টা শেষ, সে সমভূমির কাছে চলে এসেছে, তখন কিন্তু স্বাভাবিকভাবে তার গতিটা কিছুটা হলেও কমে যাবে। সে যে নুড়ি পাথর কাকড়গুলো বহন করে নিয়ে এসেছিল, নদীর স্রোত কমে যাওয়ার কারণে সে পাথর নুড়ি কণাগুলো কিন্তু তার সঙ্গে আর যাবে না, তখন কি হবে, চারিদিকে, অর্থাৎ চিত্রে তোমরা দেখো এপাশে এপাশে, অর্থাৎ নদীর প্রশস্ততা কিন্তু অনেক বেড়ে গিয়েছে, এবং নুড়ি পাথরগুলো তখন কি করছে, নিচের দিকে যাচ্ছে না, দুই পাশে ছড়িয়ে যাচ্ছে এবং দুই পাশটাকে আস্তে আস্তে প্রশস্ত করছে। তো আগের কোশ্চেনের মধ্যে কিন্তু এখানে আরেকটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে নদীর মধ্যগতিতে নিম্নক্ষয়ের চেয়ে পার্শ্বক্ষয়টা কেন বেশি হয়? একই রকম অ্যান্সার, কোশ্চেনটা আবার বলছি তোমাদের বোঝার জন্য, নদীর মধ্যগতিতে নিম্নক্ষয়ের চেয়ে পার্শ্বক্ষয় কেন বেশি হয়? এর কারণটা কি বলেছি, যে নদী যখন পাহাড় শেষ করে সমভূমিতে চলে আসে তখন পানির যে স্রোতটা বা পানির যে গতিটা সেটা অনেকটাই কমে যায়, আর এই কমে যাওয়ার কারণে সে যে ভারী পাথর নুড়িগুলো বহন করে নিয়ে এসেছিল সেগুলো নিচের দিকে না গড়িয়ে দুপাশে ছড়িয়ে যায়, এবং দুই পাশের যে ভূমি ছিল সেগুলোকে ক্ষয় করতে থাকে, আর এই কারণে কি হচ্ছে, তখন পাশের দিকে নদীটা বেশি প্রশস্ত হয়ে থাকে।
একদম লাস্টের যে পর্যায়টা রয়েছে সেটা হচ্ছে নদীর নিম্নগতি বা শেষ পর্যায়। এটা হচ্ছে নদীটা যখন কি হবে, সমভূমির উপর দিয়ে চলতে চলতে যখন তার তলদেশে আরও সে যত পদার্থগুলো বহন করে নিয়ে এসেছে সেগুলো তলদেশে জমতে থাকবে। তলদেশটা যখন ভরাট হতে থাকবে তখন কিন্তু স্বাভাবিকভাবে নদীর যে প্রবাহ রয়েছে সেই প্রবাহটা কমে যাবে। এখন তার গতিটা আরও বেশি কমে যাবে এবং এই পর্যায়ে এসে সে কী হবে, সাগরের সঙ্গে মিলিত হবে। ছোট ছোট শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গিয়ে এখানে আমরা যে চিত্রটা আগে যে আমরা শাখা প্রশাখার যে চিত্রটা, উপনদী শাখা নদীর যে চিত্রটা দেখেছি, মোহনা যেখানে বলেছি, সেখানে কিন্তু আমরা দেখেছি ছোট ছোট। আমরা চিত্রটা আবার একটু দেখি। দেখো এই চিত্রটাতে যে কি হয়েছে, নদী এখানে এসে অর্থাৎ নিম্নগতি, এই পর্যায়টা হচ্ছে নদীর নিম্নগতি বা শেষ পর্যায়। এখানে এসে নদীর প্রবাহ কিন্তু একেবারে কমে গিয়েছে এবং নিচে চর, অনেক জায়গায় চর পড়ে গিয়েছে। তখন কি হবে, নদীগুলো আর মূল স্রোতধারা দিয়ে প্রবাহিত হতে পারে না, তখন সে ক্ষুদ্র ক্ষুদ্র ধারায় অনেকগুলো ভাগ হয়ে যায় এবং সাগরের সঙ্গে মিলিত হয়। এই অংশটাকে আমরা বলছি কি, মোহনা, নদীর যে মিলিত স্থানটা, অর্থাৎ নিম্ন পর্যায়ে এসে সে মোহনার সঙ্গে মিলিত হচ্ছে। তোমার নিজের জীবনের সঙ্গে একটু তুলনা করো। যখন তোমাকে বলা হলো যে তুমি 5 কিলো দৌড়াবা, তো তুমি প্রথম যখন দৌড়াটা শুরু করলে তখন দেখবে কি তোমার স্পিডটা অনেক বেশি থাকবে, আস্তে আস্তে একটু কমে যাবে এবং তোমার যে গন্তব্য স্থানটা ছিল সেখানে গিয়ে দেখবে যে না, তোমার গতিটা আরও অনেক বেশি কমে গিয়েছে। ঠিক নদীর মতো, নদীও যখন পাহাড় থেকে অর্থাৎ উঁচু স্থান থেকে পড়লো তখন তার স্রোতধারাটা অনেক বেশি ছিল। যখন সে আস্তে আস্তে আরও নিচে নামতে থাকলো, সমভূমিতে চলে এলো, তখন তার গতিটা আরেকটু কিছু কমে গেল এবং যখন এই যে নুড়ি পাথর কাকড় পদার্থগুলো বহন করে নিয়ে এসেছে, এই বাহিত পদার্থগুলো সে আর বহন করতে পারছে না, কারণ তার তলদেশে এগুলো জমে যাচ্ছে, তার স্রোতও খুব বেশি নেই। আর এ কারণে লাস্ট পর্যায়ে কি দেখা যাচ্ছে যে সেখানে তলদেশটা অনেক বেশি ভরাট হয়ে যায় এবং তলদেশে চর জেগে যায়, আর নদী তার মূল প্রবাহ থেকে ছোট ছোট ধারায় বিভক্ত হয়ে সাগরের সঙ্গে মিলিত হয়। এখন আমরা যেটা পড়বো যে আমরা তো নদীর যে চলমান প্রবাহটা এখানে কি দেখেছি, নদী কখনো সঞ্চয় করছে, অর্থাৎ এই যে বললাম যে নুড়ি পাথরগুলো নিয়ে এসেছে জমা হচ্ছে, এটা কি করছে, এটা কিন্তু সে সঞ্চয় করছে। আবার এক জায়গায় বলেছি যে নদী এই নুড়ি পাথরগুলো দ্বারা পার্শ্ব দিকে ক্ষয় করছে, এটা হচ্ছে সে ক্ষয় কাজ করছে। অর্থাৎ নদী উৎস থেকে শুরু করে মোহনাতে পতিত হওয়া পর্যন্ত, সাগরে পতিত হওয়া পর্যন্ত তার সমগ্র জীবনকালে 2 ধরনের কার্যক্রম করে থাকে। একটা হচ্ছে সঞ্চয় ক্রিয়া আর একটা হচ্ছে ক্ষয় ক্রিয়া। এই সঞ্চয় ক্রিয়ার ফলে কিছু ভূমিরূপ গঠিত হচ্ছে আর ক্ষয় ক্রিয়ার ফলে কিছু ভূমিরূপ গঠিত হচ্ছে। এখন আমরা দেখব যে আসলে সঞ্চয়ের ফলে কী ধরনের ভূমিরূপ গঠিত হচ্ছে আর ক্ষয় ক্রিয়ার ফলে কী ধরনের ভূমিরূপ গঠিত হচ্ছে। প্রথমে আসছি নদীর ক্ষয়জাত ভূমিরূপগুলো, অর্থাৎ নদী যে পার্শ্ব দিকে ক্ষয় করছে, এই ক্ষয়ের ফলে নতুন নতুন ভূমিরূপের সৃষ্টি হচ্ছে, নতুন নতুন ভূমিগুলো অর্থাৎ মাটিগুলো নতুন নতুন রূপ ধারণ করছে। আর এই রূপগুলোর মধ্যে প্রথমে রয়েছে ভি আকৃতির উপত্যকা, দ্বিতীয় যেটা রয়েছে গিরিখাত বা ক্যানিয়ন এবং তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে জলপ্রপাত। আমরা একটু চিত্র দেখি বিষয়গুলো, তাহলে আমরা অবশ্যই আরও ভালো মতো বুঝতে পারবো। দেখো, ভি আকৃতির উপত্যকা, আমরা কিন্তু প্রথমেই বলেছি নদী যখন পাহাড় থেকে উৎপত্তি লাভ করে নিচের দিকে পড়ে তখন কিন্তু এই যে পাথরগুলো রয়েছে সেগুলো নিচের দিকে গর্ত করে এবং গর্তটা কেমন হয়, দুই পাশে পাহাড় থাকার কারণে গর্তটা নিচের দিকে একদম ভি আকৃতির হয়ে যায়। ইংরেজি যে ভি আকৃতিটা রয়েছে, দেখো এই যে এটা দেখতে কিন্তু একদম ইংরেজি ভি অক্ষরের মতো রয়েছে, আর এই জন্যই এর নামকরণ করা হয়েছে ভি আকৃতির উপত্যকা। আর এই যে ভূমিরূপটা, এটা কোথায় সৃষ্টি হয়ে থাকে, নদীর যে প্রথম পর্যায় রয়েছে বা প্রাথমিক পর্যায় রয়েছে সেখানে সাধারণত এ ধরনের ভূমিরূপ গঠন হতে দেখা যায়। এটা আমরা বইয়ের একটা চিত্রের মধ্যে দেখে দেখো, পাহাড়ের মাঝ দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে এবং দুপাশ থেকে পাহাড় থাকার কারণে আকৃতিটা একদম ভিয়ের মতো হয়েছে, এখানে যে চিত্রটা দেখানো হয়েছে। এরপরে আসছি গিরিখাত বা ক্যানিয়ন। গিরিখাত বা ক্যানিয়ন কি? গিরিখাত হচ্ছে
গিরি অর্থ কি? পাহাড়, তাই তো। আর খাত মানে হচ্ছে গর্ত। তাহলে গিরিখাত মানে আমরা কি বলছিলাম, যে গর্তের ভেতর দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে সেই গর্তকে আমরা কি বলবো? গিরিখাত বলবো। এখানে একটা জিনিস খেয়াল করো, পানি কিন্তু সবসময় কি হয়? নিচের দিকে প্রবাহিত হতে থাকে। তো পাহাড় থেকে যখন নদীটা উৎপত্তি লাভ করলো তখন সে কোন দিক দিয়ে সাধারণত প্রবাহিত হবে? যে জায়গা থেকে সে গর্ত পাবে বা খাত পাবে সেই জায়গা দিয়ে কিন্তু এই নদীটা প্রবাহিত হবে। আর এই কারণেই নদীর যে খাত বা যে গর্ত দিয়ে নদীটা প্রবাহিত হয়, পাহাড়ের যে খাত বা গর্ত বা নিচু জায়গা বলতে পারি, যে নিচু জায়গাগুলো দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে, এই খাত, গর্ত বা নিচু জায়গাকে আমরা কি বলছি? গিরিখাত বলছি। গিরিখাতের আকাশে দেখো দুই পাশে পাহাড় রয়েছে, মাঝখানে অনেকটুকু গর্ত, অর্থাৎ এই গর্ত দিয়ে নদীটা প্রবাহিত হতে থাকে। একে আমরা গিরিখাত বলছি। এখানে আরেকটা শব্দ রয়েছে, সেটা হচ্ছে ক্যানিয়ন। ক্যানিয়নটা তাহলে কি? আসলে দুটো একই রকম, কিন্তু নদীর ক্ষয় কি, অর্থাৎ এই যে স্বাভাবিক যে পাহাড়ের খাত থাকে সেটাকে তো আমরা গিরিখাত বলছি, কিন্তু যখন নদীটা প্রবাহিত হওয়ার কারণে এই যে নুড়ি পাথর এগুলোর ঘর্ষণের ফলে এই নদী খাতটা আরও বেশি গভীর হচ্ছে এবং আরও বেশি সংকীর্ণ হচ্ছে, সেই সংকীর্ণ এবং গভীর খাতকে আমরা কি বলছি? ক্যানিয়ন বলছি। অর্থাৎ একই জিনিসে দেখো দুইটা রূপ। যখন সেটা স্বাভাবিক খাত হচ্ছে সেটাকে আমরা গিরিখাত বলছি, আর যখনই সেটা পাথরের ঘর্ষণে আরও বেশি সংকীর্ণ হচ্ছে, আরও বেশি গভীর হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলছি? ক্যানিয়ন বলছি। এরপর আসছে জলপ্রপাত। জলপ্রপাতটাকে আমরা কিন্তু অনেকেই জলপ্রপাত দেখি, যেমন নায়াগ্রা জলপ্রপাত আমরা অনেকেই দেখেছি, কিন্তু টিভিতে হলেও দেখেছি, কিন্তু আমরা আসলে জানি না যে এই জলপ্রপাতগুলো আসলে কীভাবে সৃষ্টি হচ্ছে। দেখো এখন এখানে এই চিত্রটা তোমরা খেয়াল করো, এখানে দুটো লেখা আছে, একটা হচ্ছে নরম শিলা, একটা হচ্ছে কঠিন শিলা। এই যে মাটিটা রয়েছে বা শিলা রয়েছে, এগুলো কি হচ্ছে? সব জায়গায় কিন্তু সমান পুরু নয়। কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে মাটিটা খুব বেশি নরম, আবার কোনো কোনো জায়গায় শিলাটা কি হচ্ছে? খুব বেশি শক্ত হচ্ছে। তো নদী যখন ওই শিলার উপর দিয়ে প্রবাহিত হয়, তখন যে নরম শিলাগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে? সেগুলো কিন্তু নদীর স্রোতের সঙ্গে সঙ্গে সেগুলো গলে যাচ্ছে, অর্থাৎ সেগুলো নরম হয়ে ওই স্থান থেকে সরে যাচ্ছে। কিন্তু কঠিন যে শিলাটা রয়েছে সেটা কিন্তু সরে যাচ্ছে না, সে তার নিজের অবস্থানে রয়েছে। যেমন দেখো এই জায়গাটা যে নরম শিলা, নদীর পানি পড়ার কারণে এখানে কিন্তু একটা গর্তের মতো সৃষ্টি হয়েছে, অর্থাৎ এখানকার মাটিগুলো কি হচ্ছে? ধুয়ে যাচ্ছে, সরে যাচ্ছে। কিন্তু এই যে কঠিন শিলাটা কিন্তু এভাবে রয়ে গিয়েছে। নিচে দেখো এখানে নরম শিলাটা কিন্তু গর্ত হয়ে গিয়েছে, কিন্তু কঠিন শিলাটা এভাবেই রয়ে গিয়েছে। এই ধরনের কোনো ভূমিরূপ যদি সৃষ্টি হয়, তাহলে তার উপর দিয়ে পানি পড়ার সময় কি হয়? কখনো দেখা যাচ্ছে উঁচু, কখনো দেখা যাচ্ছে নিচু। এই চিত্রটা দেখো, এখানে অনেকটাই নিচু, কিন্তু নিচের দিকে কি অনেকটাই উঁচু বলতে আমি বলছি বাইরের দিকে বের হয়ে আছে, অর্থাৎ সিঁড়ির যে ধাপগুলো রয়েছে সেই ধাপের মতো সৃষ্টি হয়েছে। দেখো এখানে একটা ধাপ, এখানে একটা ধাপ, এখানে একটা ধাপ, একদম উপরে একটা ধাপ। তো এই যে ধাপ আকারে সৃষ্টি হয়েছে এবং এরপর দিয়ে নদী যে প্রবাহিত হচ্ছে, এই যে ভূমিরূপটা, এই ভূমিরূপটাকে আমরা বলছি জলপ্রপাত। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে নদী চলার পথে কঠিন শিলা এবং নরম শিলা যদি পায়, তাহলে সে নরম শিলাটাকে ক্ষয় করে ফেলে, কিন্তু কঠিন শিলাটা কি হয় না? ক্ষয় হয় না। তো সিঁড়ির ধাপের মতো সৃষ্টি হয় এবং এই ধাপের উপর দিয়ে যখন নদীর পানিটা প্রবাহিত হয়, তখন যে ভূমিরূপের সৃষ্টি হয়, সেই ভূমিরূপটাকে আমরা কি বলছি? জলপ্রপাত বলছি। প্রিয় শিক্ষার্থীরা, একটা সময় আমরা নদীর ক্ষয়জাত ভূমিরূপ দেখলাম, অর্থাৎ নদী ক্ষয় করে করে কী ধরনের ভূমিরূপ সৃষ্টি করছে সেটা দেখলাম। এখন আমরা দেখব নদীর সঞ্চয়জাত ভূমিরূপ, অর্থাৎ নদীতে বিভিন্ন নুড়ি পাথর কাকর বা পলি জমে জমে কী ধরনের ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, এখন আমরা সেটা জানবো। দেখো এখানে দিয়েছি পলল কোণ ও পলল পাখা, পাদদেশীয় পলল সমভূমি, প্লাবন সমভূমি, এবং 4 নম্বর এবং একদম শেষ রয়েছে যেটা, সেটা হচ্ছে বদ্বীপ। এই প্রত্যেকটা ভূমিরূপী পলি সঞ্চিত হয়ে বা নুড়ি কাকর পাথর সঞ্চিত হয়ে হয়ে সৃষ্টি হয়েছে। আমরা একটু চিত্রগুলো দেখে নেই। প্রথমে যেটা আসছে পলল কোণ ও পলল পাখা। দেখো এই চিত্র দুটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। প্রথমে আসছে পলল পাখা। নদী যখন পাহাড় থেকে অর্থাৎ পাহাড়ি অংশটা শেষ, পাহাড়ের উপর দিয়ে প্রবাহিত হয়ে পাহাড়ের অংশটা শেষ করে সমভূমিতে পতিত হয় বা
সমভূমি যে স্থানটাতে পাহাড়টা শেষ হলো, সেই যে জায়গাটাতে, সেখানে কি হচ্ছে, নদীর যত উপর থেকে যত তলানি সে নিয়ে এসেছে, অর্থাৎ নুড়ি, পাথর, কাঁকড় বা পলি যাই নিয়ে এসেছে না কেন, সেগুলো সেই জায়গাটাতে জমতে থাকে। দেখো এই যে পাহাড় থেকে নদীটা পতিত হয়ে এখানে সমভূমি, এখানে পাহাড়টা শেষ, তো এই জায়গাটাতে কি হয়েছে, এই পদার্থগুলো, পানিটা চলে গিয়েছে কিন্তু সে যে পদার্থগুলো বহন করে নিয়ে এসেছে সেগুলো এখানে জমে আছে। আর এই জমাকৃত পদার্থগুলো যদি এরকম পাখার আকৃতি ধারণ করে, পাখা বলতে আমরা যে হাত পাখাটা ব্যবহার করি, গরমের দিনে তোমরা অনেকেই চিনবে, তালপাতার পাখা হতে পারে, এখন প্লাস্টিকের অনেক পাখা বের হয়েছে, যে পাখাটাতে আমরা বাতাস করি। ঠিক দেখো তো, এর পাশটাতে যদি আমি একটা কি লাগিয়ে দিই, একটা ডান, যে কি বলবো, ডান টাইপ বলবো, যে যেটা লাগানো থাকে, যেটাতে আমরা পাখাটাকে ঘুরাই, সেটা যদি লাগিয়ে দেয় তাহলে এটা দেখতে কিন্তু একদম একটা পাখার মতো হবে। তো এটার আকৃতি যদি পাখার মতো হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলবো পলল পাখা, অর্থাৎ পলিজমে পাখা আকৃতির যে ভূমিরূপটা সৃষ্টি হয়েছে সেটাকে আমরা পলল পাখা বলছি। সেকেন্ডটা দেখো পলল কোণ, সেম জিনিস, এটাও নদীটা এখানে শেষ হয়েছে এবং এর আকৃতিটা পাখার মতো না হয়ে কোণ আকৃতি সৃষ্টি হয়েছে। দেখো একটা কোণের সৃষ্টি করেছে এবং এর কারণে, অর্থাৎ এর যে নামটার পার্থক্য হয়েছে এটা কিন্তু তোমার আকৃতির কারণে, যেটা দেখতে পাখার মতো সেটাকে আমরা বলছি পলল পাখা, আর যেটা দেখতে কোণের মতো সেটাকে আমরা বলছি পলল কোণ। কিন্তু সৃষ্টি হয়েছে কিন্তু একইভাবে, পাহাড় যেখানে সৃষ্টি হয়েছে এবং সমভূমি যেখানে শুরু হয়েছে, ঠিক সেই জায়গাতে পলিজমে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছে সেটাকে আমরা একটাকে বলছি পলল পাখা, একটাকে বলছি পলল কোণ। এরপর আসছে পাদদেশীয় পলল সমভূমি। পাদদেশীয় মানে পায়ের কাছে, অর্থাৎ পাহাড়ের পায়ের কাছে। দেখো এই যে পাহাড় থেকে নদীটা নেমে এসেছে, পাহাড়ের পায়ের কাছে পলি জমে জমে যদি বিশাল সমভূমির সৃষ্টি করে তাহলে সেটাকে আমরা বলবো পাদদেশীয় পলল সমভূমি। আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম যে পলল কোণ বা পলল পাখা, এটাও কিন্তু এই একই জিনিস, কিন্তু এখানে যে পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে ওটা একটা পাখা আকৃতির, একটা কোণ আকৃতির। সেটা সমভূমি হতে পারে আবার ঢিবির মতোও হতে পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু পাদদেশীয় পলল সমভূমি আমি তখনই বলবো যখন দেখবো যে এই পলিগুলো বিশাল এলাকা জুড়ে একটা সমভূমির সৃষ্টি করেছে, তখনই আমরা কি বলবো, পাদদেশীয় পলল সমভূমি। পাহাড়ের পায়ের কাছে, পাহাড়ের যেখানে শেষ হয়েছে সেই পাহাড়ের পায়ের কাছে পলি জমে জমে বিশাল আকৃতির সমভূমি গঠন করলে সেটাকে আমরা বলবো পাদদেশীয় পলল সমভূমি। এরপর আসছে প্লাবন সমভূমি। প্লাবন শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, অর্থাৎ বন্যায় যখন নদীর পানিগুলো আসে তখন কিন্তু কি ঘর বাড়ি বা বসত এলাকায় পানিগুলো ঢুকে পড়ে এবং পুরা এলাকাটাকে কি ছাপে প্লাবিত করে ফেলে, আমরা যেটা বলি প্লাবিত করে ফেলে। তো যখন প্রতি বছর এরকম বন্যার পানি আসছে, পানি যখন চলে যায়, যখন পানিটা আসে তখন কিন্তু তার বেগটা অনেক বেশি থাকে, স্রোতটাও অনেক বেশি থাকে, সে অনেক পদার্থ বহন করে নিয়ে আসে। কিন্তু পানি যখন চলে যায় আস্তে আস্তে যায়, তার স্রোতটা কিন্তু অনেক কম থাকে। তো শুধু পানিটাই চলে যায়, যে পদার্থগুলো বহন করে নিয়ে আসে সেগুলো কিন্তু নদীর দুই পাশে রেখে যায়। তো বছরের পর বছর ধরে এরকম এই পলিগুলো জমতে জমতে যে সমভূমির গঠন করে নদীর দুপাশে, সেটাকে আমরা বলছি প্লাবন সমভূমি। আরেকটা চিত্র দেখো, এই মাঝখান দিয়ে নদী প্রবাহিত হয়েছে, আশেপাশের যে বিশাল একটা সমভূমি দেখা যাচ্ছে। এই সমভূমিটা কিভাবে সৃষ্টি হয়েছে, নদীতে যখন বন্যা হয়েছে পানিগুলো এপাশে এপাশে ছড়িয়ে গিয়েছে, পানিগুলো পরবর্তীতে নেমে গিয়েছে, কিন্তু যে পলিগুলো ছিল সেই পলিগুলো দুই পাশে জমা হয়েছে এবং বহু বছর ধরে জমা হয়ে হয়ে সমভূমি সৃষ্টি করেছে। এটাই আমরা বলছি প্লাবন সমভূমি। একদম লাস্টের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে বদ্বীপ। বদ্বীপটা কি, আমাদের মনে অনেকেই প্রশ্ন, বদ্বীপটা আসলে কি, কেন এটা? আসলে এটা বলা হচ্ছে যে এই যে দ্বীপটা সৃষ্টি হয়েছে, এটা বাংলা যে অক্ষর রয়েছে এটা হচ্ছে মাত্রাহীন বয়ের মতো দেখতে। দেখো তোমরা এই যে দ্বীপটা, এই পুরাটা কিন্তু একটা দ্বীপ এবং এটা দেখতে কিন্তু অনেকটাই বয়ের মতো, মাত্রাহীন, অর্থাৎ মাত্রাটা থাকবে না। তো এর আকৃতি মাত্রাহীন বয়ের মতো জন্যই এটাকে বদ্বীপ বলা হয়েছে। এটা কিভাবে সৃষ্টি হচ্ছে, এটা সাধারণত নদী যখন একদম নিম্নগতি বা শেষ পর্যায়ে চলে আসে তখন নদীর তলানিগুলো জমতে জমতে চরের সৃষ্টি হয়, তখন নদী তার মূল যে স্রোতধারাটা, এই মূল স্রোতধারায় আর প্রবাহিত হতে পারে না, তখন অনেকগুলো ছোট ছোট শাখা বের হয়ে যায় এবং এই শাখাগুলো বের হয়ে মাঝখানে ভূভাগ নিয়ে এক ধরনের ভূমিরূপে
সৃষ্টি করে। আর এই ভূমিরূপগুলো দেখতে হয় কি বাংলা মাত্রাহীন ব অক্ষরের মতো। এ কারণেই এই ধরনের ভূমিরূপকে বলা হচ্ছে বদ্বীপ। দেখো এখানে বদ্বীপ বা ডেল্টা বলা হয়ে থাকে। এখানে আরেকটা চিত্র রয়েছে। এই যে মূল নদীটা কি হয়েছে, এখানে সে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে এবং এই ভূমিটাকে সে কি করছে চারপাশ থেকে রাউন্ড করে নিয়েছে। মাঝখানেটা কিন্তু ভূমি, এটা দেখা যাচ্ছে যে একটা দ্বীপ, কিন্তু আকৃতিটা চারপাশ থেকে নদী তাকে ঘিরে আকৃতিটা কি করে ফেলেছে, ব আকৃতির করে ফেলেছে। এটাকে আমরা বলছি বদ্বীপ। এখানে অনেকগুলো বদ্বীপের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা বদ্বীপ, এপাশে রয়েছে একটা বদ্বীপ, এপাশে একটা বদ্বীপ, এপাশে একটা বদ্বীপ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যে পাঠটা, অর্থাৎ আমাদের বইয়ের 4র্থ অধ্যায়ের পৃথিবীর অভ্যন্তরীণ বাহ্যিক গঠন, এই বাহ্যিক গঠনের ছোট্ট একটা অংশ নদী ছিল এবং এই পাঠটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। আশা করছি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছ। ধন্যবাদ। আগামী ক্লাসে তোমাদের সবার সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।